আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পালং শাক আর চিংড়ি মাছের মাখো মাখো ঝোল। এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে নিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেলে করছি, আপনি চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। তার মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা দুটো পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দেব আমি থেতলে রাখা বা থেতো করে নেওয়া বেশ খানিকটা রসুন। বড় রসুনের ৬-৭ কোয়া নিয়েছি। চেষ্টা করবেন থেতো করে দিতে। কুচি করে দিলে এই স্বাদটা পাবেন না, যেটা থেতো করে দিলে পাওয়া যায়। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এবার রসুন আর পেঁয়াজ লালচে লালচে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ১.৫ চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি, তাতে মশলাটা মাখো মাখো হবে, খেতেও একটু গ্রেভি গ্রেভি লাগবে, ভালো লাগবে। পেঁয়াজটা মশলার সাথে ভালো করে ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। এই হচ্ছে আমার মেইন মশলা। এই মশলা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। শাক রান্নায় সবসময় চেষ্টা করবেন কম মশলা দিতে, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে আর শাকের ফ্লেভারটা পুরোপুরি পাবেন। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলা কষানোর সময় খেয়াল রাখবেন মশলা পুড়ে গেলেই শাকের রং চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিলাম লবণ, হালকা একটু হলুদ। শাক সবুজ করে রান্না করতে চাইলে অবশ্যই অল্প একটু হলেও হলুদ দিতে হবে। এই হলুদটাও কিন্তু শাকটাকে সবুজ রাখতে সাহায্য করবে। ভালো করে কষানো হয়ে গেল মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে এবং পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোট বড় মিলিয়ে দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব মশলার সাথে। চিংড়ি মাছ কষাতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। চিংড়ি থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ফালি করে কেটে রাখা 7-8টা কাঁচামরিচ। ঝাল পছন্দ করি বলে একটু বেশি দিয়েছি, আপনি চাইলে কম দিতে পারেন। অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন, মরিচের গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শাকের রং চেঞ্জ হয়ে যাবে। এবার আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দেব এর মধ্যে। মশলাটা চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখনকার শীতের পালং শাক তো এত দারুণ আর কচি হয়, দেখলেই মনটা ভালো হয়ে যায়। খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার সেগুলোই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাক দেওয়ার পরে চুলার আঁচ অবশ্যই হাই হিটে থাকবে এবং কখনোই শাক যদি সবুজ করে রান্না করতে চান ঢেকে রান্না করবেন না। পালং শাকে থাকে প্রচুর পরিমাণে পানি, তাই এক্সট্রা করে এতে পানি দেওয়ার দরকার পড়ে না। এবার ভালোভাবে পালং শাকগুলো নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন পালং শাকগুলো নরম হয়ে আসছে এবং প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিচ্ছে। কিন্তু জাল কিন্তু কমানো যাবে না, জাল থাকবে হাই হিটে। কারণ রং ঠিক রাখতে হলে বেশিক্ষণ শাক চুলার উপর রাখা যাবে না, তাড়াতাড়ি করে রান্না করে নামিয়ে ফেলতে হবে। চুলার উপর যতক্ষণ থাকবে শাকের রং ততই চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করলেই বুঝতে পারছেন কি দারুণ পানি ছেড়ে দিয়েছে এবং শাকগুলো একদম নরম হয়ে গেছে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। আমি আরেকটু পানি টানিয়ে নেব জোর জালে, যেহেতু আমি একটু মাখো মাখো রাখবো। আপনি যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তবে তখন নামিয়ে ফেললেই হয়ে যাবে। ব্যাস, আমার রান্না কিন্তু শেষ। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই শাক রান্না হয়ে যায়। পুরোটা জোর জালে করেছি এবং দেখেই বুঝতে পারছেন শাকটা কীরকম সবুজ রঙের আছে। পরিবেশন করে নিয়েছি, কারণ পরিবেশন যত সুন্দর হবে খাবার খেতেও তত ভালো লাগবে। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং
টিপস অনুযায়ী যদি আপনি রান্না করেন তাহলে আপনার পালং শাকও এরকম সবুজ রঙেরই থাকবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাঁধাকপি আর চিংড়ি মাছের খুবই মজার একটা ভাজি। তাহলে আর কথা কেন, চলুন চলে যাই আমাদের মূল রেসিপিতে। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম বেশ খানিকটা সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা বেশি করে পেঁয়াজ। এইসব ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। ঝাল বেশি যারা পছন্দ করেন খেতে তারা মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন। অনেকে চাইলে দু একটা শুকনা মরিচও দেয়, আমি দিইনি। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি নিয়েছি, আপনারা ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। যেহেতু বড় চিংড়ি নিয়েছি তাই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটা হালকা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা হয়ে লালচে হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ। এখানে হলুদটা কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বাঁধাকপির রঙটা তাহলে সুন্দর থাকবে। কোনো ধরনের শুকনা মরিচ, জিরার গুঁড়া এগুলো ব্যবহার করবেন না, তাহলে বাঁধাকপির স্বাদটা পাবেন না। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে মিনারেল থাকে, তার মানে আপনি এটা চুলায় দেওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেবে। এর জন্য কিন্তু বাঁধাকপি ডায়েটের জন্য খুব ভালো একটা সবজি। যারা ডায়েট করতে যান তাদের জন্য বাঁধাকপি একদম পারফেক্ট, কারণ বাঁধাকপিতে আছে ভিটামিন এবং মিনারেলস প্রচুর পরিমাণে। তাই আপনি যদি ভাত স্কিপ করে বাঁধাকপি খান তাহলে কিন্তু খুব দ্রুতই ওজন কমাতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন দারুণভাবে পানি ছেড়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়। তাই এটাতে আলাদাভাবে পানি দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু বাঁধাকপি যদি আপনি পুরোপুরি সেদ্ধ করতে চান তাহলে একটু সময় ঢেকে দিতে হবে। যেহেতু আমি একটু ভাজা ভাজা ভাজি করব, তাই 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই আঁচে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে পানিটা টেনে যায় যতটুকু বাকি আছে। পানিটা প্রায় টেনে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা একটা বড় টমেটো দিয়ে বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখবেন দারুণ একটা টক ঝালের স্বাদ পাওয়া যায়, খুব ভালো লাগে। আবার আপনি চাইলে টমেটো নাও দিতে পারেন, আবার অনেকে চাইলে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন, সেটার স্বাদও খুব ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোর সাথে একদম বাঁধাকপিটা ভাজা ভাজা করে নিয়েছি। এই বাঁধাকপি খেতে আর কিছুই লাগে না, শুধুমাত্র গরম ভাতের সাথে এক টুকরা লেবু দিলেই দেখবেন দারুণ লাগে এই খাবারটা খেতে। শীতকাল হয়েছে আর সবজিতে ধনিয়া পাতা দেব না তা তো হয় না, বাঁধাকপিতে বেশি করে দিয়ে দেব এবার ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার আগে অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন, তাহলে ধনিয়া পাতার রঙটাও থাকবে একদম সবুজ। দেখেই বুঝতে পারছেন, এটা বলার কোনো দরকার হয় না। ধনিয়া পাতা দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। আমার ভাজি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। যত সুন্দর সার্ভ হবে খেতেও জিনিসটা ততই ভালো লাগবে। আশা করি আমার আজকের সাধারণ রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার এই রেসিপিটাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। বাসায় অবশ্যই দারুণভাবে তৈরি করে নেবেন এই বাঁধাকপি ভাজি। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।